সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিক্ষাবিদদের মতে ডিসেম্বরে এসএসসি এইচএসসি পরীক্ষা ইতিবাচক। এদিকে নতুন পে স্কেল, সরকারি চাকুরিদের চোখ এখন 11 জুনের বাজেটে। অপরদিকে গত 10 দিনের সড়কে ঝরল 274 প্রাণ। এবং সবশেষে থাকছে বিশ্ববাজারে কমল তেলের দাম। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। শিক্ষাবিদদের মতে ডিসেম্বরে এসএসসি এইচএসসি পরীক্ষা ইতিবাচক। প্রতিবছর 31 ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পাবলিক পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়ে সম্ভাব্যতা যাচাই সহ একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা থাকলে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব। এছাড়া বছরের শেষে পরীক্ষা নিতে হলে পাঠ্যসূচি সময়মতো শেষ করা, প্রশ্নপত্র প্রস্তুত ও মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত করা এবং প্রশাসনিক সমন্বয় জোরদার করতে হবে। বিশেষজ্ঞদের কেউ কেউ এই পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও জানান। তাদের মতে একাডেমিক ক্যালেন্ডার পুনর্বিন্যাস, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতি, শিখন ঘাটতি না রেখে যথাসময়ে সিলেবাস শেষ করা এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ না করা। সঠিকভাবে বাস্তবায়ন হলে এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি বড় সংস্কার হিসেবে বিবেচিত হবে। এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। প্রতিবছর এই দুই পরীক্ষায় সারা দেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। যেমন গত বছরের এসএসসি পরীক্ষায় কেবল 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 14,79,310 জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশের হার ছিল 68.04, যা আগের বছর ছিল 83.77%। গত বছর জিপিএ 5 পেয়েছিল 1,25,018 জন। পুনর্নিরীক্ষণের পর এই সংখ্যা কিছুটা বেড়েছে। বর্তমানে একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে যে বছর 10ম শ্রেণীর ক্লাস শেষ করে, তার পরের বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। এইচএসসির চিত্র প্রায় একই অবস্থা। দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষায় এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা পরিস্থিতির পর থেকে এই সূচি আর বজায় রাখা যাচ্ছে না, বরং আরও পিছিয়েছে। যেমন 2026 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী 21 এপ্রিল, আর এইচএসসি পরীক্ষা শুরু হবে জুন মাসে। এই পরিস্থিতিতে বুধবার 2026 খ্রিস্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় 2026 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষায় দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে দুটি পরামর্শক কমিটির প্রধান হিসেবে কাজ করেছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক মঞ্জুর আহমেদ। কমিটি মূলত এনজিও কর্তা ও আমলা নির্ভর। ব্র্যাকের বিরুদ্ধে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা খাতে বেসরকারি তথা এনজিওর হাতে রাখতে তদবিরের অভিযোগে পুরনো। মঞ্জুর আহমেদের কমিটি দুটো যেসব সুপারিশ করেছেন তার প্রায় সবগুলোরই তীব্র বিরোধিতা করেছেন শ্রেণীকক্ষের শিক্ষকেরা। বর্তমানে দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষাবর্ষ জানুয়ারিতে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সাবেক এক চেয়ারম্যান বলেন, 2 বছরের কোর্সের সময় যদি সমন্বয় করা যায় তাহলে এতে কোনো সমস্যা নেই, বরং বাংলাদেশে ডিসেম্বরই পরীক্ষার মৌসুম। সারা দেশের বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষাও এই সময়ই অনুষ্ঠিত হয়। ফলে সময় সমন্বয় করা গেলে এসএসসি ও এইচএসসি পরীক্ষাও ডিসেম্বরে নেওয়া সম্ভব এবং তা ভালো ফল দেবে। তবে এসএসসির ক্ষেত্রে নবম-দশম শ্রেণী এবং এইচএসসির ক্ষেত্রে একাদশ-দ্বাদশ শ্রেণীর নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যসূচি সম্পন্ন করা নিশ্চিত করতে হবে, যাতে শিখন ঘাটতি না থাকে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমেদের নেতৃত্বাধীন কমিটি সেপ্টেম্বর থেকে জুন বা কাছাকাছি সময় শিক্ষাবর্ষ নির্ধারণের সুপারিশ করেছিল। এক্ষেত্রে জুলাই-আগস্ট মাসে বার্ষিক গ্রীষ্মকালীন ছুটি রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। এ বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের নতুন পরিকল্পনা প্রসঙ্গে ঢাকা বোর্ডের সাবেক একজন চেয়ারম্যান বলেন, শিক্ষামন্ত্রী মহোদয়ের উদ্দেশ্য ভালো। পরিকল্পনা করে বছরের একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া গেলে তা ইতিবাচক হবে। বর্তমানে এসএসসি পরীক্ষার্থীদের বেশ কিছু সময় অপচয় হয়। তা কমিয়ে বছরের শেষে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা গেলে শিক্ষার্থীরা পরবর্তী বছরের শুরুতেই শিক্ষার পরবর্তী ধাপে যেতে পারবে।
তবে এইচএসসি পরীক্ষার্থীরা 2 বছরের কোর্সের মাত্র 18 মাস সময় পান। তাদের এই সময়ের দিকেও লক্ষ্য রেখে পরিকল্পনা করতে হবে। এদিকে নতুন পে স্কেল, সরকারি চাকুরিদের চোখ এখন 11 জুনের বাজেটে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন। সেজন্য বিগত অন্তর্বর্তী সরকার বেশ কিছু উদ্যোগও গ্রহণ করে, কিন্তু নতুন সরকার গঠনের পর বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সুস্পষ্ট ঘোষণা না আসায় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে বরাদ্দকৃত 40,000 কোটি টাকা অর্থ অন্য খাতে ব্যয়ের খবর প্রকাশ পাওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বেড়েছে। একই সাথে ইরান যুদ্ধকে ঘিরে বৈশ্বিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে সবকিছুকে ছাপিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আশার চোখ এখন আগামী অর্থবছরের বাজেটে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলছেন, আগামী 2026-27 খ্রিস্টাব্দের জাতীয় বাজেট 11 জুন বৃহস্পতিবার বিকেল 3টেয় জাতীয় সংসদে পেশ করা হবে। তারিক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি হবে প্রথম বাজেট ঘোষণা। এই উপলক্ষে প্রায় 9 লাখ কোটি টাকার একটি বড় বাজেট প্রস্তুত করতে যাচ্ছে সরকার। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বাজেটে দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, মানব সম্পদ উন্নয়ন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হতে পারে বলে জানানো হচ্ছে। এখানেই পে স্কেলের বিষয়টি থাকবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে পড়েছেন সরকারি চাকরিজীবীরা। সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে সৃষ্ট নানা প্রেক্ষাপটে প্রশাসনের চাপা অসন্তোষ তৈরি হয়েছে, যা আগামীতে অস্থিরতায় রূপ দিতে পারে এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। সূত্র বলছে, পে স্কেল ইস্যুতেই সচিবালয় সহ বিভিন্ন সরকারি দফতরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা হতে পারে। এতে প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলার ঝুঁকি বাড়ছে। এরই মধ্যে আন্তর্জাতিক প্রার্থিকের চাপ মোকাবেলায় সরকার চ্যালেঞ্জের মুখে রয়েছে। এরকম অবস্থায় নতুন করে আন্দোলন শুরু হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পে স্কেল ইস্যুতে সরকারি চাকরিজীবীদের ওপর নেতিবাচক প্রভাব ঠেকাতে এটি রিভিউ করার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে শুরু হওয়া ইরান যুদ্ধ দীর্ঘ হলে সংকট আরও বাড়বে। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে, তবে এখনই তা সম্ভব নয়। এজন্য আরও সময় লাগবে। অপরদিকে গত 10 দিনে সড়কে ঝরল 274 প্রাণ। দেশে বরাবরের মতো ঈদকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যায়। এর ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদ উল ফিতরের আগে ও পরে গত 10 দিনে দেশের সড়ক দুর্ঘটনায় 274 জন নিহত হয়। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে 17 থেকে 26 মার্চ ভোর পর্যন্ত সারা দেশে মোট 342টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন 274 জন। গত বছর ঈদ উল ফিতরের ছুটির 11 দিনে সড়ক দুর্ঘটনায় 249 জন নিহত হন। সেই হিসেবে এবারের ঈদে প্রাণহানির সংখ্যা বেড়েছে। এবারের ঈদে কয়েকটি বড় দুর্ঘটনা আরও ভয়াবহ। গত 21 মার্চ রাতে কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে 12 জন নিহত হন। এর কয়েকদিন পর রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস ডুবে 26 জনের মৃত্যু হয়। সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটি BRTA জানিয়েছে, 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনে 92টি সড়ক দুর্ঘটনায় 100 জন নিহত ও 217 জন আহত হন। পুলিশ সদর দপ্তরের রিসার্চ প্ল্যানিং অ্যান্ড ইনোভেশন বিভাগের এক গবেষণায় দেখা গেছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানোই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ, যা মোট দুর্ঘটনার প্রায় 42%। গবেষণাটিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ যুক্ত ছিল। গবেষণায় আরও বলা হয়েছে, ঈদের সময় সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়। এই সময় সড়ক ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা ও কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে বাস্তবে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাইদুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর, রোড সেফটি ফাউন্ডেশন, বলেন, দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যানি প্রমাণ করে সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে। সংশ্লিষ্টকের মতে দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় 5,000-এর বেশি মানুষ প্রাণ হারান এবং আহত হন প্রায় 10,000। তবে এসব তথ্য মূলত গণমাধ্যমে প্রকাশিত ঘটনার উপর ভিত্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় এতে অন্তর্ভুক্ত হয় না। বিশেষজ্ঞরা বলছেন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, চালকদের বৈধ লাইসেন্স নিশ্চিত করা এবং নিয়মিত সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানো জরুরি। এবং সবশেষে থাকছে, বিশ্ববাজারে কমল তেলের দাম। বিশ্ববাজারে কমেছে তেলের দাম। পুরো সপ্তাহ জুড়েই ওঠানামার পর শুক্রবার দিনের শুরুতেই এর নিম্নমুখী প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স। তেলের দাম কমার পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা স্থগিতের ঘোষণা। তিনি ঘোষণা দিয়েছেন, ইরানের জ্বালানি উপস্থাপনে হামলা 10 দিনের জন্য স্থগিত রাখবেন। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
তথ্য অনুযায়ী শুক্রবার ভোরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 90 সেন্ট বা 0.8% কমে দাঁড়ায় $107.11 অন্যদিকে মার্কিন WTI তেলের দাম 83 সেন্ট বা 0.88% কমে ব্যারেল প্রতি $93.65 নেমে আসে। এর ফলে আগের সেশনে দামের যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল তা অনেকটাই কমে গেছে।